আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আরেকটা রোজা এসে গেল। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা সবাই শান্তিমতো সুষ্ঠুমতো রোজা থাকতে পারি এবং আল্লাহ যেন আমার এবং আপনাদের সবার রোজাগুলো এবং রোজার সংশ্লিষ্ট যত ইবাদত আছে সব ইবাদত কবুল করে নিন। এই দোয়া দিয়ে আজকে আমার কাজ শুরু করছি। আমি রোজার টুকটাক ইফতার উম দেখানোর চেষ্টা করছি। এছাড়া আসলে সত্যিকার অর্থে আমার বাসায় একদম পেঁয়াজু, বেগুনি, ছোলা, খেজুর, একটু দই চিড়া এগুলো দিয়েই খুব সাধারণ জিনিস দিয়েই আমরা ইফতার করি। খুব জামাই দাওয়াত করলে একটু কাবাব-টাবাব রাখা হয়, এর বেশি কিছু না। কারণ দেখেন রোজাটা তো আসলে সংযম, সংযমের একটা ব্যাপার। পুরা মাসটাই সংযমের। সেখানে আমরা যদি খাওয়া নিয়ে ইফতারি বা সেহরি সবকিছু নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি, তাহলে সে রোজার অর্থই থাকে না। রোজায় আমরা অনেক বেশি তেল খাই, অনেক বেশি ভাজা-পোড়া খেয়ে থাকি এবং একদম আ অনেক রকম নামের খাবার পাওয়া যায়, যেগুলো আসলে এড়িয়ে চলা উচিত। আমি আজকে খুব সিম্পল উম ২ টা খাবার, ২ টা ভাজাভুজি করে দেখাবো। ভাজাভুজির কথা বলে আবার নিজেই দেখাচ্ছি। একটা শীট দিয়ে রেডিমেড শীট পাওয়া যায় বাজারে, সেটা বাসায়ও করা যায়, সেটা অনেক ঝামেলার ব্যাপার। অনেক সময় ফেটেও যায় ভাজার সময়। তো রেডিমেড শীট দিয়ে একটা রোল তৈরি করব আর পনির দিয়ে সমোচা তৈরি করব। আমার এই পেঁয়াজটা একটু ভাজা হোক, একটুখানি নরম হয়ে আসলেই হবে। আর আমার হাসবেন্ড চিকেন যেটা মানে ব্রয়লার চিকেন সেটা খুব একটা পছন্দ করেন না। বানালে ওইটা দিয়ে যা কিছু খাবার বানাই সবসময় একটুখানি মানে অস্থির করতে থাকেন যে এটা খাবো না। তো এটা হলো গোস্তের ঝুড়ি, গরুর গোস্তের ঝুড়ি একটুখানি তুলে রেখেছিলাম যে এটা দিয়ে ওনার জন্য বানাবো যাতে উনি সন্তুষ্ট থাকেন। আমার রান্না আসলে সমস্ত রান্নাই প্রথমত আমার পরিবারকে খুশি করা, কিন্তু প্রধানত আমার হাজবেন্ড যাতে খুশি থাকে, আমার সাহেব যাতে খুশি থাকে, এটাই আমার বড় উদ্দেশ্য। এবং এইবার খুব আনন্দের ব্যাপার যে আমার মা এসেছেন আমার বাসায়, রোজা করবেন এবং ঈদ করবেন। আমি অনেক দিন থেকে আশা করছি, অনেক আশা করে তাকে ধরে বেঁধে নিয়ে এসেছি তার ছেলের বাড়ি থেকে। তো এইবার উনি রাজি হয়েছেন আমাদের সাথে ঈদ করবেন। এটা একটু নরম হয়ে এসেছে, এখন ঝুরি গোস্তটা দিয়ে দিই। এখানে ১ চিমটি রসুন বাটা, আদা বাটা, একটুখানি চিনি। চিনিটা আগে দিয়ে রেখেছিলাম, এখানে সে গলে গেছে। একটুখানি নুন দেই। বাঁধাকপি আর গাজর, একটুখানি পেঁপে। আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন যে আমি রান্নার ফাঁকে কথা বলি না। কথা বলার ফাঁকে রান্না করি। যেহেতু রোজার ইফতারের আইটেম করছি, একটুখানি রোজা নিয়ে কথা বলি। আমরা জানি মুসলমানরা বিশ্বাস করি মনে প্রাণে যে রোজার যে উপকারিতা তার কোনো অন্ত নাই এবং রোজার উপহার খুশি হয়ে আল্লাহ তাআলা নিজে দিবেন। আমরা জানি না তার সেই দেয়ার বিশালতা, সেটা একটা অনেক বড় অচিন্তনীয় একটা ব্যাপার। আমরা সেটা ভাবতেই পারি না যে উনি কি দিতে পারেন। এটা এটা হতে পারে যে আমরা মানুষ দিয়ে যদি উদাহরণ দেই, যে আমরা একটা আ রাজার কাছে গেলাম একটা পুরস্কার আনতে। উনি হয়তো আমরা আশা করলাম যে উনি হয়তো আমাকে সামান্য কিছু টাকা দিবেন উপহার হিসেবে। কিন্তু যাওয়ার পরে দেখা গেল রাজা একটা আস্ত একটা রাজত্ব, একটা একখণ্ড, বিশাল একখণ্ড জমি দিয়ে দিলেন। এরকম আরকি যে কোনো কিছু আমরা ভাবতে পারি না যে কতটুকু আল্লাহ আমাদের দিতে পারেন। কিন্তু দেখেন এই রোজা
রোজা নিয়ে জাপানিরা একটা গবেষণা করে বের করেছে যে রোজা আসলে অটোফেজি, মানে হলো নিজে নিজেকে খাওয়া। এটার অর্থটা হলো আমাদের দেহে যে কোষগুলো আছে, অনেক হাজার হাজার কোটি কোটি কোষ, সেই কোষে যখন কোষ যখন দুর্বল হয়, মানে অসুস্থ হয়ে যায়, তখন সবল কোষগুলো সেই দুর্বল কোষগুলোকে খেয়ে ফেলে। তা আমরা যখন না খেয়ে থাকি, কোষগুলো যখন বাইরে থেকে খাবার না পায়, তখন কোষগুলো নিজের থেকেই তারা উদ্যোগ নিয়ে তারা অসুস্থ কোষগুলোকে, দুর্বল কোষগুলোকে খেয়ে ফেলে। তো রোজা ভাবা যায় এটা, যে আমরা আমরা যদি নিয়মিত, মানে 1 মাস রোজা ছাড়াও আমরা নানানভাবে নানান মাসের, আরবি মাসের মাঝখানে যে 13, 14, 15 আয়ামে বেহেজের রোজা নবীজি রাখতেন, সেই রোজাগুলো যদি আমরা রাখি এবং খুব অভ্যাস করে ফেলি যে ইচ্ছা করলেই ঠাস করে 3টা রোজা রেখে ফেললাম, একটা রোজা রেখে ফেললাম, সেটা কিন্তু ফাইনালি আমাদের শরীরের জন্য খুবই ভালো। এবং সত্যিকার অর্থে যে কোষগুলো আমরা চাই না আমাদের দেহে কোনো ক্যান্সারের কোষ হোক, তো ক্যান্সারের কোষ তো ভয়ঙ্কর, কিন্তু অবশ্যই অসুস্থ মানে হলো দুর্বল কোষ, তো সবল কোষ সেই দুর্বল কোষগুলোকে খেয়ে ফেলে। এবং আমরা দেখেন সারা পৃথিবীতে মানুষরা, অন্য মানুষরা কি করে, একদম ভোর 6টায় তারা ব্রেকফাস্ট করে এবং সন্ধ্যা 6টার সময় তারা ডিনার করে। এটা কিন্তু আসলে আমাদের যে সেহরি এবং ইফতার, সূর্যোদয়ের সাথে সূর্যাস্তর সাথে আমাদের খাবার হজম এবং গায়ে লাগার একটা ব্যাপার থাকে, সমস্ত ব্যাপারটা আসলে বৈজ্ঞানিক। বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেন, আমরা মুসলমানরা আমরা ইসলামিকভাবে ব্যাখ্যা করতে পছন্দ করি। তো রোজা আমাদের কাছে আসলে অনেক বড় নিয়ামত। আমরা পরোটা দিয়ে যে সমুচাটা করব সেটা করে নিচ্ছি। এটা হলো কটেজ পনির। কটেজ পনির আমি গ্রেট করে নিয়েছি, আমি গ্রেট করি নাই, বৌমা গ্রেট করেছে। এখন এটাকে, এটা এই মরিচের গুঁড়াটা যেটা, সেটাও ঘরে করা। বাইরের গুলো না, রেডিমেড যেগুলো থাকে সেগুলোতে একদমই ঝাল টাল কিচ্ছু থাকে না। এটা একটুখানি লবণ দাও, আর এটা ওইটা পুরাটা দেওয়া যাবে না, হাফ দাও, হাফ দিয়ে তুমি মাখাও। এই পরোটা দিয়ে, রেডিমেড পরোটা দিয়ে পনির সমুচা বানানো শিখেছি আমার পুতুরি, মানে আমার মেয়ের ননদ, তার সাইদুন, তার কাছে। খুবই মজাদার হয় এই জিনিসটা এবং খুব সহজ। আমি এটা, এই যে উপরে যে কাগজটা থাকে, এটা সহই কাটতে হবে। এখানে কি 2টা পরোটা? আচ্ছা, এটা সহই কাটবো এইভাবে। তাহলে 2টা 2টা 4টা, 8টা সমুচা হবে। আমরা অনেকগুলো, এইটুকু দিয়ে অনেকগুলো বানানো যাবে। এটা প্রথমে হলো, টেকনিকটা দেখাই। প্রথমে একটা কাগজ, এই তো এটা একটা পরোটা, এই যে 2টা কাগজ, 2টা কাগজ, একটা কাগজ তুলে নিব। এরপরে তুমি এটা ভরো, ভরে কোনাগুলো একদম টিপে টিপে, তারপরে অমনি থাকবে, ওখান থেকে খুলে ফেলবো না, যখন ভাজবো তখন শুধু এই পলিথিনটা খুলে নেব। ভোটের দাগটা কি যাবে না? হ্যাঁ, ভোটের দাগ থাক, আমরা সচেতন জনগণ, যথাসময়ে ভোট দিয়েছি। না না, আমার আছে না, এই যে হয়ে গেল। এটা একটুখানি জোরে টিপ দাও, নাহলে ভাজার সময় আবার সাইড দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মনে হয় সমোসাটা ঝাল হবে, কারণ এই ঘরের মরিচ না, আজকে করা। আমার
বৌমা যখন থেকে ঘরে ঘরে এসেছে, আমার ঘরের লক্ষ্মী, তখন থেকে ইফতারির জন্য আমার আসতেই হয় না। ইফতারির জন্য আমার রান্নাঘরে আসতেই হয় না। বৌমাই নানান রকম ইফতারি বানায়। তো এইবার মানে তার ছোট ভাই এসেছে বিদেশ থেকে, তারা একসাথে ঈদ করবে, যার জন্য বৌমা বাপের বাড়ি যাবে ঈদে। ওখান এখন থেকে আমার বিরহ শুরু হয়ে গেছে। আমি সত্যি সত্যি খুবই অসহায় বোধ করতেছি। সবাই চাই যেটা। হ্যাঁ, সবাই চাই। সবাই যাই, এটা বলো নাই, এটা মাত্র এখন বললাম। এখন আল্লাহ আজকেই তো বলছি চিটাগাঙ্গে যাইতে পারি। তুমি না বললা বগুড়ায় কোথায়? বগুড়ায় করবো না, বগুড়ায় বগুড়ায় করা হবে কিনা আমি জানি না। আমরা সত্যিকার অর্থে, আমার কথা আমি বলি, আমি খুবই মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমরা দুপুরের ভাত খাওয়ার পরে, মানে রাত্রের খাবারের আগে আমরা বিকেলে কখনো নাস্তা খাওয়ার অভ্যাস নেই। তো আমি বিশেষ করে আমি খাই এক মুঠ চিড়া, এক মুঠ মুড়ি, এক কাপ চা। এটাই আমাদের নাস্তা। খুব আমাদের, আমার বাবার বাড়ি যেখানে, সেখানে আমরা কখনো রাস্তা থেকে, মানে সাধারণ হোটেল থেকে ডাল পুরি, সিঙ্গারা, এগুলো আমরা খুব কম খেয়েছি। আমার মা পছন্দ করতেন না। তারপরে বৌমা যখন আমার বাড়িতে আসলো, তখন আহ, দেখলাম যে অনেক রকম নাস্তা বানায়, অনেক রকম নাস্তা বানায়, মজার মজার নাস্তা। এইবার বিয়ান সাহেব আমাদের বাসায় আসার পরে আমি বললাম যে আপনার মেয়ে তো একদম অনেক রকম নাস্তা খাওয়ানোর অভ্যাস করে দিছে আমাদের, এখন নাস্তা না খেলে তো। বিয়ান বলে, কই, আমি তো নাস্তা খাই না। তখন আমি আসল রহস্য বুঝলাম যে নাস্তা খাই হলে এই মহিলা, আমি আমি আর আমার ছোট ভাই। ছোট ভাই। হ্যাঁ, আমরা ওরা, সারাদিন কোচিং স্কুল শেষ করে বাসায় আসতাম। তো হ্যাঁ সন্ধ্যাবেলায় আমরা আসলে একসাথে, মানে দিনটা আমাদের তখনই শুরু হইতো আর কি। তখনই আমরা একদম হ্যাঁ, তোমার ইচ্ছা তোমার মতো আম্মু না নাস্তা। মানে খুব সহজ সরল ভাবে বলছে যে, কই, আমরা তো সেরকম নাস্তা টাস্তা আমরা খাই না। হুম। তো তখন আমি বুঝলাম যে আসলে নাস্তা বৌমা খায়। আমার আর আব্বু খায়, আব্বু চাপাবাজি করলো। না না, তোমার আব্বু বলছে যে সে আবার তার ছেলের বউয়ের কথা বলছে যে ও মাঝে মাঝে নিয়ে ফুচকা টুচকা খাওয়ায় আর কি, খায়, বাধ্য হয়ে খায় এরকম। হ্যাঁ। তো যাই হোক, বিকেলের নাস্তা অবশ্য ছোট্ট একটা নাস্তা খাওয়া অনেকেরই অভ্যাস, কিন্তু আমি এখনো পর্যন্ত একটু মুড়ি, একটু চিড়া আর এক কাপ চা, এটা এখন তো মানে দুধ চাও সন্ধ্যাবেলা খাওয়া বাদ দিয়ে দিছি। এখন বানাও, এটার অনেক আয়ুর্বেদ আছে। ওই যে একটু গ্লু পান গ্লু। থেকে, হ্যাঁ পান, আচ্ছা গ্লুটা বানাই। এটা নর্মাল টেম্পারেচারের পানি, আর এটা আটা দিত নাকি হ্যাঁ, ময়দা? আটা। আচ্ছা, আটা ময়দা যে যেটা দিয়ে হ্যাঁ বানায় যে যেটা একই। দিয়ে এটা একটা গ্লু এর একটু মতো হ্যাঁ, বানিয়ে নিব। স্টিকি কিছু হুম, হইলে হয়েছে। আর তুমি দেওয়া শুরু করো, আমার এটা ততক্ষণে এই গোলার মধ্যে কিন্তু কোনো নুন টুন দিলাম না, এমনি না, কিছু লাগবে না। সাধারণ। আর এটাকে আমরা বাতাসে ঠান্ডা করে নিয়েছি, এবং যখন আপনারা ভাজতে দেখেছেন, তারপরে আমি এই যে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের কলি, পেঁয়াজের যে ফুলের ডাঁটাটা, সেটা দিয়েছি। আপনাদের সুবিধা মতো আপনারা আরো অনেক রকম সবজি দিতে পারেন। বানাও এটা, আচ্ছা, এটা আমি বানাতে পারি না, এটা শুধু এটা একদম ইজি। আচ্ছা, আমি একটু দেখাই। হ্যাঁ, হ্যাঁ, আহ, আহ, একটা শীট দিয়ে একটা রোল হইলেই ভালো হয়। যদি হুম একটা নর্মাল সাইজের রোল নেয়, সবসময় একটা কর্নার হচ্ছে আমার দিকে থাকবে, হুম। মানে যে বানাবে তার দিকে থাকবে। আর এটা অনেক ভাবে বানা যায়, খুব ইজি। আর তুমি পারো, মা একবার তো না না বানাবা। ভাই, যে তুমি বানায় খাওয়াইতে পারলে আমি কোন দুঃখে এটা বানাতে যাবো? দেখুন কথা। সারা জীবন মেলা কিছু এই তোমাদের রান্না করে খাওয়াই। এই তো হ্যাঁ, বেকা। একটা দিলাম, এখান থেকে আরেকটা দিলাম, এখান থেকে আরেকটা দিলাম। এইটা না চিঠির খাম। এই তো, সেটাই। আমার আঠা ঠিক আছে তো? আঠা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আঠা একটু ঘন হইলেও কোনো অসুবিধা নাই, একটু নরম হইলেও কোনো ওয়াও, অসুবিধা নাই। আচ্ছা ভাই, আমি এটা সারা জীবন তোমার হাতে খাইতে চাই। আচ্ছা, যেরকম ইয়াহিয়ার হাতে অনেক কিছু খাইতে চাই, যেরকম ফারিয়ার হাতে অনেক কিছু খাইতে চাই। হ্যাঁ। আমার মেয়েটা না এত লাজুক। এই বাসায় এবার ও 2 মাসের জন্য, অস্ট্রেলিয়া থেকে 2 মাসের জন্য আমার বাসায় আসে উঠলো। তো অনেক কিছু রান্না করছে, মানে তার ইচ্ছা হয়েছে যে মা বাবাকে রান্না করে খাওয়াবে। তো অনেক কিছু রান্না করছে, এবং গেস্ট দাওয়াত করলো একদম সেই আহ, আ- কাপসা। হ্যাঁ, আরব দেশের খাবার, তারপরে টার্কিশ খাবার, অনেক কিছু রান্না করলো।
কিন্তু সে ক্যামেরার সামনে কিছুতেই যাইতে চায় না, বলে আম্মা আমার লজ্জা করে। আমি বললাম যে একটুখানি একদিন, বলে ঠিক আছে তুমি আমার অস্ট্রেলিয়ার বাসায় শোনো, তুমি তো ঈদ করতে যাচ্ছ হ্যাঁ ইয়াতে বাবার বাড়ি, হ্যাঁ আমি কোরবানি ঈদ আমার মেয়ের বাড়ি করব। তখন তোমরা মজা বুঝবা। এরকম তখন কথা। কাইন্দা বাজানি। হ্যাঁ, থাক, ইনশাল্লাহ ফারিয়ার ইনশাল্লাহ। ভাগের গোস্তটা আমাদের বাসায় আসলেই হয়েছে। অস্ট্রেলিয়া থেকে গোসল নিয়ে আসবো? হ্যাঁ আচ্ছা, আচ্ছা, এটা তো ইনশাল্লাহ। তো ইজি দেখাইলাম হ্যাঁ, কয়েকটা। আর আমি আরেকটা দেখাবো। অনেকের সমস্যা হয় কি শীট, কারো কারো শীট খুব পাতলা থাকে, ফাটে যায়। তো ফাটে যায়। তো আমি একটা আরেকটা জিনিস দেখাবো যে মানে অনেকে করে কি যে পুর যেটা বানায় ওটাতে অনেক বেশি তেল দেয়, হুম তেল আলা অনেক গরম, একটু ঝোল বেশি থাকে, হুম ওরকম পুর যদি দেয় শীটে তখনও শীট ফাটে যায়। হুম হ্যাঁ, তো যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সাইড যদি কেউ একটু মোটা করে, মনে করো এটা 4 কোনা, হুম আমি এটাকে এই যে এরকম করলাম, আচ্ছা, বুঝলে? মানে হাফটা এভাবে দিলাম, হুম দেওয়ার পর তারপর আমি পুরটা দিলাম মানে মোটা অংশে। হুম এই এই আর শুধু প্যাচ, আর কিচ্ছুই না, আসলে রোল খুবই সহজ। এই যে ওই ফাইনালি চিঠির খাম, চিঠির খাম, নীল চিঠির খামের নীল বদলে চিঠির খাম। ঘিয়া রঙের চিঠির খাম। আর কারো যদি এটাও অনেক বেশি কষ্ট হয় তাহলে খুব কিছুটা কই, কেচি, কিছুটা কই, আমি দিচ্ছি, মা এটা মাঝখানে একটা কাটা দাও। কাটো। আচ্ছা, এই যে আরো ছোট করে সেক্ষেত্রে বানাবা? না, ছোট করে বানাবো না। কারো যদি মনে হয় চিঠির খাম ভেজাল, তাইলে এই যে এরকম সোজা করে এই যে একটা ভাগ এখানে দিল। বাউ রে বাউ, মেলা রকম গ্রামার। অনেক আরে ইজি ইজি। না ভাই, আমি খালি খাবো। এই শেষ। এখন শুধু তারপরে এই যে শুধু পেঁচাবে। ও, ওইটা সহ? হ্যাঁ, আচ্ছা, না চিঠির খাম বেশি। চিঠির খাম ভাল লাগে। হুম, শেষ। আচ্ছা, ওই আরেকটা ওইটা বানাও। হুম, আরেকটা আছে। আছে তো অনেকগুলো। হ্যাঁ, আমরা অল্প করে বানানো দেখাচ্ছি, তারপরে বউ শাশুড়ি মিলে রাত অর্ধেক রাত, তারা সারা রাত লাগবে না, বউ করিতকর্মা আছে। আমরা বসে এখনো রাত্রের খাবার খাই নাই, খাবারটা খেয়ে তারপরে আদা জল খেয়ে লাগবে। যখন আমরা ভাজবো তখন এই যে খোসাটা খুলে নিব। বিসমিল্লাহ। এটা তো বেশি ফ্রিজ হয়নি এখনো, হ্যাঁ, মাত্রই তো মাত্রই বানানো। রাখলাম। এখন তো সত্যিকার অর্থে আমরা ডিনার খাবো, তো যার জন্য একটুখানি অল্প একটুখানি ভেজে দেখাচ্ছি, খেয়েও দেখাতে পারি নাকি? হুম, হ্যাঁ, তুমি খাওয়া, আমি যা বুঝতেছি। দিলাম। দাও। আচ্ছা, ওনারা কি অনলাইন থেকে খাবে? কেন আমরা 3টা করে করেও ভাজতেছি? তাহলে কি এত উঠে গেলে কিট্টুস? কেউ তো ভাজো আপনারা ভাই। খাবেন না। আল্লাহ, রোজায় মানে কিছু কামিয়ে নিন, সেটা হলো সোয়াব। আমরা যেটা করি, আমি আল্লাহ রহমতে অনেক দেশে গিয়েছি আমি, এবং স্বচক্ষে দেখেছি যে আহ, রোজার আগে আগে তারা কিন্তু অন্য ধর্মের মানুষ, তারা জানেন যে মুসলমানরা কি কি খান, সেই একটা মনে করেন তেল, বড় একটা তেলের বোতল, তারপরে বুট, মসুরের ডাল, খেজুর, এই ধরনের মানে যেগুলো আসলে মুসলমানরা রোজায় খাবেই, তো সেই জিনিসগুলো তারা দোকানের সামনে সামনে রেখে দেয় সস্তা দরে। আর আমাদের দেশের মানুষরা, আমরা মুসলমানরা কি করি,
রোজা আসার একদম 15 দিন আগে থেকেই সব জিনিস ডাবল দাম হয়ে যায়। কেউ চিন্তাও করে না যে একটা মানুষ যার হাতে কম পয়সা সে কিভাবে কিনে খাবে। আর আরেকটা কথা যে আমরাও কিন্তু এই জিনিস দাম বাড়ানোর জন্য অস্থির হয়ে থাকি। কারণ আমরা খাবো হলো ১.৫ কেজি ছোলা, আমরা ৩ কেজি ছোলা কিনি। আমাদের শরবতে লাগবে ২ কেজি, সারা মাসে হয়তো ২ কেজি বা ৩ কেজি একটা ফ্যামিলি বুঝে। আমি আমার ফ্যামিলির কথা বলি যে ৩ কেজি চিনি লাগবে, আমি ভয়ে মানে দাম বেড়ে যাবে আমি ভয়ে আমি কিনে নিয়ে আসলাম ৬ কেজি। এইভাবে কিন্তু জিনিসও মানে বাজারে কম পাওয়া যায় এবং যারা বিক্রি করেন অনেক লাভের আশায় তাদের সেই আশাটাও পূর্ণ হয়। মধ্যে থেকে যাদের হাতে একদমই খুবই কম পয়সা, কম হিসেবে কম খরচ করতে পারেন যারা, যারা খুব সোজা কথা যারা অভাবী মানুষ, যাদের দারিদ্র আছে, দারিদ্রতা আছে, তারা খুব কষ্টে পড়ে যান। তাদের তাদের দিকে যদি আমরা একটু হাত বাড়াই আমাদের জাকাতের অর্থ দিয়ে, ফেতরা তো খুব সামান্য অর্থ, আমাদের জাকাত পরিপূর্ণভাবে দান করে আমরা যদি হাত বাড়াই এবং সেই জাকাতটা একদম সেই ২৭শে রমজানে দিব এরকম কিন্তু কোনো কথা না। জাকাতটা আমরা রোজা শুরুতেই, রোজার মধ্যেই দিয়ে দেই এবং সবচেয়ে আরেকটা কথা হলো যে আমরা মুসলমানরা সবাই ২৭শে রোজার দিন একদম বাইতুল মোকাররম মসজিদে সবাই গিয়ে সারা রাত নামাজ পড়েন এবং সেটা টিভিতেও দেখানো হয়। কিন্তু সত্যিকার অর্থে কি আমরা কোনটা কদরের রাত সেটা কি আমরা জানি? তো আসুন আমরা রোজায় কদরের রাত অন্বেষণ করি। কদরের রাত কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কিছু বলা নাই। অনেক কিছু আন্দাজ করা যায়। যারা অনেক জাননেওয়ালা, যারা অলি আল্লাহর মতো যারা অনেক কিছু জানেন, ইসলামের স্কলার, তারাও কিন্তু বলতে পারেন না যে কবে আসলে কদরের রাত। তো সেখানে আমরা আমরা যারা একটুখানি ফাঁকিবাজ আছি তারা ২১, ২৩, ২৫, ২৭, ২৯ রাত আমরা কদর অন্বেষণ করি। কিন্তু যদি এরকম হয় যে ২৬শে রাতে কদর হয়ে গেল, সেই ক্ষেত্রে তাহলে আমার হাতছাড়া হয়ে গেল। তাহলে আমি যদি রোজার একদম শেষ ১০ দিন যদি পরিপূর্ণ ইবাদত আমার মন যতটুকু চায় আমি যদি করি, তাহলে কদরের রাত একদিন না একদিন আমি পেয়েই যাব। আহা! এই জীবনে একটা রাত, একটা কদরের রাত যদি আল্লাহ আমার কপালে লিখে থাকেন, কতই না সৌভাগ্য। আসুন আমরা সৌভাগ্য কিনে নিই। আমাদের ভাজা হয়ে গেছে প্রায়। এই চুলাটার কি জানি অসুখ হয়েছে। হ্যাঁ, রোজা ধরছে, রোজা না রাখার আগে রোজা। এই যে রোজায় ধরছে যে কথাটা বৌমা বললো, এটাও একটা ভুল কথা। ওকে কখনোই রোজা ধরে না, পটপট করে মাসাল্লাহ আমার ছেলেমেয়েরা সবাই খুব সুন্দর এবং আমার ১২ বছরের নাতনি থেকে শুরু করে খাদিজার কত বছর? খাচ্ছির এখন ৭, কিন্তু খাদিজা তো ৫ বছর থেকে ৬ বছর থেকে রোজা রাখা শুরু করছে এবং অবলীলায় তারা একদম অনেক কষ্ট হয়, পুকুরে যে ডুব দিয়ে পানি খায়, এরকম এরকম জিনিসটা না। তারা খুব আনন্দের সাথে রোজা রাখে এবং আমার মনে হয় এই শিশু বয়স থেকেই বাচ্চাদের রোজার জন্য অভ্যস্ত করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য, অতি কর্তব্য। হয়ে গেছে আমাদের ডান অলমোস্ট। এখন এগুলো কে খাবে? তুমি তোমার অডিয়েন্সকে দেখাবা ৩টা করে করে খায়। না, এখন ভাত খাবো না, এগুলো খাবো। আজকে এটাই দিদার। আরে আমার আমার অ্যাডমিন মৃদুল শাকিল, কিউকে মৃদুল শাকিল আপনারা সবসময় দেখবেন ভিডিওর নিচে লেখা থাকে মুখের জল গিলতে গিলতে এডিট করেছেন মৃদুল শাকিল কিউ আমি ওকে ডাকি কারণ ও অনেক প্রশ্ন করে, অনেক কিছু ওর জানতে হয়, সেই জন্য কোয়েশ্চেন থেকে আমি ওকে কিউ ডাকি। আমি কিউ এর কাছে মানে খুবই কৃতজ্ঞ যে সে খুব সুন্দরভাবে এবং আমার যারা আরও অ্যাডমিন আছে আহ, তাদের সবার নাম পরিপূর্ণভাবে উচ্চারণ না করতে পারলে তারা কষ্ট পাবে, আরেকদিন আমি তাদের নাম বলবো। তাদের সবার পরিশ্রম, সম্মিলিত পরিশ্রম মিলেই আমার এই চ্যানেলটা। যাই হোক, আমি কখনো বলবো না সাবস্ক্রাইব করুন, লাইক দেন, কমেন্ট করেন, লাইক কমেন্ট পাই, হ্যাঁ, কিন্তু সাবস্ক্রাইব এমন ধীর গতিতে পিঁপড়াও মনে হয় এর চেয়ে জোরে চলে। তো আমি আশা করি হয়তো সাবস্ক্রাইবটা আর একটু স্পিডি হলে
আমি একটু রিকভারি করতে পারি। একটা একটা বাটন, ইউটিউবের একটা বাটনের খুব শখ হয়েছে আমার। একটা বাটন আমি পেয়েছি, আর একটা বাটনের খুব শখ হয়েছে। এই যে হয়ে গেল চিজ সমোচা, আর এটা কি? রোল, বিফ রোল। বিফ রোল। বিফ রোল। আসলে আমরা একসাথে বিদায় দিই। সবাই বরাবরের মতো সবার জন্য দোয়া থাকলো, এবং আগাম আগাম কি বল আগাম দোয়া থাকলো যে পরিপূর্ণভাবে সবাই রোজাগুলো রাখেন, এই রোজাতে সোয়াব কামিয়ে নেন আল্লাহর ওয়াস্তে। বাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।